নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য এই অনুষ্ঠান, আরো একবার আপনাদের ভালো রাখার প্রতিশ্রুতি। অবশ্যই আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে নিয়ে ভালো, প্রত্যেকে সুস্থ থাকবেন। আসলে সুস্থ থাকাটা খুব স্বাভাবিক। আমরা যে অসুস্থ হয়ে যাই না বা আমরা বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধায় যে ভুগি, তার প্রধান কারণ আমাদের গাফিলতি। যদি প্রথম থেকে আপনি সচেতন হন, প্রথম থেকে যত্নশীল হন, প্রথম থেকে নিজেকে নিজের প্রিয়জনকে ভালোবাসেন, সঠিকভাবে ভালোবাসেন, তাহলে কিন্তু এত অসুস্থতার সম্মুখীন আপনাকে বা আমাদেরকে হতে হয় না। একটু সচেতনতা বাড়ান না। যখনই দেখবেন কিছু একটা প্রবলেম হচ্ছে, তখন তাকে অবহেলা করবেন না। দেখবো ভাবি একটু, বা কিছু মেডিসিন খেয়ে একটু এক্সপেরিমেন্ট করি। আপনি তো মানুষ এবং আপনি আপনার কাছে শ্রেষ্ঠ, তাই নিজেকে কেন গিনিপিগ বানাবেন? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে, প্রত্যেকে সার্টিফাইড চিকিৎসক, প্রত্যেকে আপনার জন্য প্রচুর পড়াশোনা করেছে কিভাবে আপনাকে ভালো করা যায় পিওর আয়ুর্বেদকে সাথে নিয়ে। আর কেন আপনি আয়ুর্বেদকে নির্বাচন করবেন, এটাও একটা বড় প্রশ্ন। যেখানে আপনার কাছে অন্য প্যাথি রয়েছে, সেখানে আয়ুর্বেদ আপনার জন্য এক্সট্রা কি করতে পারে? অবশ্যই সেগুলো ডাক্তারবাবুদের থেকে আমরা প্রত্যেক দিনই জেনে নেওয়ার চেষ্টা করি। তারপরেও আমরা যারা ভিউয়ার্সরা রয়েছে, আমরা কিন্তু অনেকটা জেনে গেছি। আমরা জানি সব থেকে প্রাচীনতম শাস্ত্র আয়ুর্বেদ। আমরা জানি এখানে কোনো রকমের সাইড এফেক্টের ভয় থাকে না। আমরা জানি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নিজস্ব মেডিসিন রয়েছে, যে মেডিসিনে কোনো ভেজাল বা কোনো সাইড এফেক্টের সম্ভাবনাই নেই। কারণ এই মেডিসিন একেবারে এখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে তৈরি হয়। এখানে রয়েছে এমন একটি পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, যেটি ভারতবর্ষে খুব হাতে গোনা কয়েকটি পঞ্চকর্মার মধ্যে অন্যতম। এত ভালো ভালো দিক যেখানে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, সেখানে কেন মানুষ আসবে না? শুধুমাত্র চোখ বন্ধ করে ভরসা আপনাকে একদম করতে হবে না। চোখ খুলে ভরসা রাখুন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়। এখানে চিকিৎসকেরা আপনার বিশ্বাস পেতে সব থেকে বেশি কিন্তু পছন্দ করেন। তাই আজকে এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে থেকে আপনি ভালো থাকবেন আপনার প্রিয়জনকে সাথে নিয়ে। আজকে আমরা আপনাদের বিভিন্ন অস্থির সমস্যা নিয়ে আলোচনা করব, তবে আপনার সমস্যা নিয়ে সবার আগে কথা বলবো। তাই আপনার যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন, বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নিজস্ব যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে আপনি কিন্তু ফোন করতে পারেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অন্যতম অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি ডাক্তারবাবু থেকে আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব, তবে প্রথম প্রশ্ন এটাই হবে, যেটা আমার আজকে মুখ থেকে এমনিও বেরিয়ে গেল। যখন আমার অস্থির সমস্যা হচ্ছে, তখন আমার সামনে অনেকগুলো দরজা খোলা রয়েছে, অনেকগুলো প্যাথি রয়েছে, প্রচুর চিকিৎসক রয়েছে, কিন্তু সেখানে কেন আমি এনবিপি কে নির্বাচন করব, বা কেন আমি আয়ুর্বেদকে নির্বাচন করব? একদমই ঠিক কথা আপনি বললেন। প্রথমে পঞ্চকর্ম নিয়ে বললেন এবং আয়ুর্বেদ নিয়ে। আজকে আয়ুর্বেদ হচ্ছে আমাদের বহু প্রাচীন শাস্ত্র, প্রায় 5000 বছর পুরনো শাস্ত্র। আর এই শাস্ত্রের মধ্যে শুধুমাত্র যে আমাদের ব্যথার ট্রিটমেন্ট রয়েছে সেরকম নয়। যেগুলো আমাদের ইনকিউরেবল রোগ বলা হয়, যেগুলো আমাদের বলা হয় ক্রনিক রোগ, প্রত্যেকটা রোগের চিকিৎসায় কিন্তু আয়ুর্বেদে রয়েছে। এবং আয়ুর্বেদের মধ্যে সবকিছুর ট্রিটমেন্ট করে সেগুলো ভালো হওয়া হয়। যেমন আমরা শুনে থাকবো মায়োপ্যাথির মতো রোগ, বা মোটর নিউরন ডিজিজ, বা আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস, সোরিয়াসিস, যেগুলো কিনা অন্য প্যাথিতে বলে দেয় এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আমাদের আয়ুর্বেদের কাছে এলে এই ট্রিটমেন্ট রয়েছে এবং এই ট্রিটমেন্ট করে মানুষ উপকার পায়। এবার আয়ুর্বেদিক চিকিৎসা বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন লোকেরা আয়ুর্বেদিক চিকিৎসক রয়েছেন, কেউ ভালো রয়েছেন, আবার কেউ ভালো ট্রিটমেন্ট করতে পারছেন না। তো তার মধ্যে এনবিপি হচ্ছে একটা সংস্থা যেখানে এক গুচ্ছ ডাক্তার রয়েছে এক্সপিরিয়েন্সড, যারা দীর্ঘদিন ধরে এই সমস্ত রোগগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন। আপনি যখন আপনার বাড়ির লোককে দেখাতে চান, যে কোনো ধরুন মডার্ন সায়েন্সে কোথাও দেখাতে যাচ্ছেন, কি চোখটা দেখাতে যাচ্ছেন, তো আপনি তো আগে আপনার বন্ধু বান্ধব পাড়ায় বা কাউকে সিনিয়র চোখের ডাক্তার কে ভালো আছে রে, এখন কলকাতায় কে চোখের ডাক্তার ভালো, চোখের ডাক্তার তো প্রচুর রয়েছে, 100টা রয়েছে। তো সেরকমই আমাদের এনবিপি হচ্ছে এমন একটি সংস্থা, মানুষ খোঁজ করে আমাদের কাছে আসে। শুধুমাত্র যে আমাদের খোঁজ করে আসছে তার মানে এটা কি অন্য মানুষ তাকে রেকমেন্ড করছে, হ্যাঁ আপনি এখানে যান, এখানে গেলে ট্রিটমেন্ট পাবেন, ভালো থাকবেন। সেটা সিকেডি হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজে। আজকেই মধ্যমগ্রাম চেম্বারে ছিলাম, একজন কিডনির পেশেন্ট এসেছিলেন, 7 ক্রিয়েটিনিন ছিল। আজকে 3-4 মাস ট্রিটমেন্টের পর তার ক্রিয়েটিনিন কিন্তু 3 তে নেমে এসছে, এবং উইদাউট ডায়ালিসিস। সেটা ডায়ালিসিস তাকে নিতে হয়নি।
তো এই যে মানুষ ভালো হওয়ার প্রবণতাটা, এটা কিন্তু এনবিপির মধ্যে বেশি, পার্সেন্টেজটা বেশি। অন্যান্য যে আয়ুর্বেদিক সংস্থা রয়েছে তার সেই পার্সেন্টেজটা নেই। হ্যাঁ, হয়তো লোক সুস্থ হচ্ছে, সেখানে 100 জনের মধ্যে দেখা যায় 50 জন সুস্থ হচ্ছে। তার পরিবর্তে যেখানে এনবিপির যখন রেশিওটা আসে, দেখা যায় 100 জনের মধ্যে 90-95 জন সুস্থ হচ্ছে। তাই আয়ুর্বেদ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ প্যাথি এখনকার সময়, আমি বলতে পারি জোর গলায়। যেগুলো ক্রনিক ডোজ, যেগুলো আপনার ইনকিউরেবল রোগ, তার জন্য আয়ুর্বেদের হাত ধরুন। এই মুঠো মুঠো গ্যাসের ওষুধ খাচ্ছেন, মুঠো মুঠো ব্যথার ওষুধ খাচ্ছেন বা স্টেরয়েড খাচ্ছেন, এটা আলটিমেট আপনার নিজের ক্ষতি হচ্ছে। আপনি ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে ধরুন 5 বছর, 7 বছর, 10 বছর খেলেন, আপনার কি হলো? আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা এলো, আপনার লোয়ার অ্যাবডোমিনাল পেন করবে, আপনার গ্যাস অম্বল বেশি হবে। একটা সময় গিয়ে দেখবেন আপনার কিডনির উপরে চাপ পড়েছে, লিভারটাও ফ্যাটি লিভার হচ্ছে, এসজিপিটি, এসজিওটি বাড়ছে, জিজিটি বাড়ছে, অ্যালকালাইন ফসফেট বাড়ছে, এগুলো বাড়ছে। দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন আপনারা, মুঠো মুঠো ওষুধ না খেয়ে ইনসুলিন নিতে হয়, এমন অনেক পেশেন্ট আছে। আজকে এই পেশেন্ট দেখলাম যারা ওষুধও খাচ্ছে, ইনসুলিন নিচ্ছে, তারপরেও তাদের পিপি রয়েছে, মানে খাবার পরে সুগার লেভেল রয়েছে 300-র উপরে। তো আমি তো ট্রিটমেন্টটা করছি, তো ট্রিটমেন্টটা করে আমি ভালো হচ্ছি না, কিন্তু সেই ওষুধগুলো আমি খেয়ে যাচ্ছি, ইনসুলিনটা রেগুলার বেসিসে নিয়ে যাচ্ছি। সকালবেলা উঠে কিছু হোক না হোক আমি মুখ ধুয়ে আগে খেয়ে নিচ্ছি সুগারের ওষুধ, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি? নেটফল জিরো। কারণ সুগারকে আমরা সাইলেন্ট কিলার বলি। যদি সুগারটা ঠিকঠাক না করা যায় তাহলে কিন্তু আরো অনেক রোগ হয়। তো এই ধরনের যে ক্রনিক রোগগুলো আছে, আপনারা বুঝতে পারছেন, স্কিনের রোগ, সোরিয়াসিস, বা আজকে যেটা আলোচনা করব এই ব্যথার বিভিন্ন সমস্যা, সেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হোক, লাম্বার স্পন্ডিলাইটিস হোক, নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস, ফ্রোজেন শোল্ডার, আপনার ইউরিক অ্যাসিড, সায়াটিকা সিনড্রোম, যে এই যে ব্যথার রোগ, এই রোগগুলোকে ভালো হতে গেলে, গোড়া থেকে এই রোগগুলো থেকে নির্মূল হতে চাইলে আপনারা আয়ুর্বেদের হাত ধরুন। সেটাও কিনা উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড। আপনি মুঠো মুঠো পেন কিলার খাচ্ছেন, কিন্তু আলটিমেট আপনার কাজ হচ্ছে না। হাঁটু ব্যথা আপনি ভাবুন না, একটা সময় পেন কিলার খাচ্ছেন, এক সময় গিয়ে ডাক্তার বলছে আর হবে না, এবার আপনাকে অপারেশন করতে হবে, নি রিপ্লেসমেন্ট ছাড়া আর রাস্তা নেই। প্রেসক্রিপশনে লিখে দিল টোটাল নি রিপ্লেসমেন্ট, টিকেআর লিখে দিল। তো আপনি আলটিমেট কি হলো? আপনি ওষুধটা খেয়ে গেলেন 5 বছর, 10 বছর, 15 বছর, কোনো কাজ পেলেন না। ব্যথাকে ব্যথা, ওষুধ যতক্ষণ খাচ্ছেন ব্যথা নেই, ওষুধ যতক্ষণ খাচ্ছেন ব্যথা নেই, ওষুধ যখনই ছেড়ে দিচ্ছেন তখনই দেখছেন ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো আপনি কোনো রেজাল্ট পেলেন না। কিন্তু সেই জন্যই আমি বলছি আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদে একটা নির্দিষ্ট সময় আমরা ট্রিটমেন্ট করি, এই নয় কি আমরা 5 বছর ধরে ট্রিটমেন্ট করছি বা বলছি কি লাইফ টাইম ট্রিটমেন্ট করতে হবে আপনাকে। কারোর ক্ষেত্রে 4 মাস ট্রিটমেন্ট লাগতে পারে, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর। সেটা টাইমটা নির্ভর করে সে কি রোগে ভুগছে এবং সেটা কতটা ক্রিটিক্যাল এবং কতদিন ধরে ভুগছে। আমি একটা সুগার পেশেন্ট যে এলো আমার কাছে 20 বছর পর, ধরুন সাপোজ আমি বলছি, তার যে কন্ডিশনে ট্রিটমেন্টটা হবে, যে প্রথম অবস্থায় ধরা পড়েছে বা 1 বছর বা 2 বছরের মধ্যে এসছে, তার ট্রিটমেন্ট করাটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে এবং তার অতগুলো সেকেন্ডারি কমপ্লেন আসবে না। যে পেশেন্টটা 20 বছর ধরে ভুগছে তার অলরেডি নার্ভে এফেক্ট হয়ে যাবে, চোখে এফেক্ট হবে, কিডনিতে এফেক্ট হতে পারে, হার্টের সমস্যা চলে আসতে পারে। তো আমাকে পারিপার্শ্বিক দিকটা দেখতে হবে, আর সেই অনুসারেই কিন্তু টাইমটা আমরা মানে ঠিক করি বা সেই টাইম অবধি আমরা ট্রিটমেন্টটা করি। তারপরে আমরা মেডিসিনটা একদম স্টপ করে দিই, স্টপ করে কিছু হার্বাল রেমেডিস বলে দিই। কারণ আমাদের চারিদিকে কিন্তু হার্বস ভর্তি রয়েছে। আমরা রোজ শাকসবজি, আমাদের যে বলা হয় গ্রিন ভেজিটেবলস খাবেন। গ্রিন ভেজিটেবলস খাওয়ার কি মানে? প্রত্যেকটা ভেজিটেবল, সেটা পালং শাক হোক, সেটা ব্রোকলি হোক বা যে কোনো হোক, বিনস হোক, প্রত্যেকটার একটা গুণাগুণ রয়েছে। আমরা যেমন সুগারের ক্ষেত্রে বলি কি মেথি খাবেন, গুলমার্গ খাবেন, এইটা খাবেন। বা আমরা যখন কোনো নার্ভাস সিস্টেমের কোনো পেশেন্ট পাই, ইনসোমনিয়ার পেশেন্ট পাই, আমরা বলি শঙ্খপুষ্পী খাবেন, ব্রাহ্মী খাবেন, জটামানসি খাবেন। তো এইটা হচ্ছে তার সাপ্লিমেন্ট। ওষুধ আপনাকে সারা জীবন খেতে হবে না, আমরা কিছু আপনাকে কথা বলে দেবো, সেটা মেনে চললেই আপনি দেখবেন ভালো থাকবেন। আর এর সাথে সাথে, মেডিসিনের সাথে সাথে আমরা কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা পঞ্চকর্মটা অ্যাডভাইস করি। কারণ কি পঞ্চকর্মটা অ্যাডভাইস করার? পঞ্চকর্ম হচ্ছে এমন একটা থেরাপি আয়ুর্বেদে যেটা টোটাল বডিটাকে আমাদের ডিটক্সিফাই করে। একটা শাস্ত্রীয় মতে আমরা যে পঞ্চকর্ম করি তার 5টা ভাগ আপনারা জানেনই, কি বমন, বিরেচন, বস্তি, শির বিরেচন, নস্য। এবং আমাদের একটা কেরালিয়ান পঞ্চকর্ম রয়েছে। আমরা জানি এখন আমরা যেমন মডার্ন ট্রিটমেন্টের জন্য দৌড়ে দৌড়ে চলে যাই সাউথে, সেরকম বহু মানুষ রয়েছেন যারা বেঙ্গল থেকে সাউথে গিয়ে আমাদের পঞ্চকর্ম নেয়। ওদের পঞ্চকর্মটা ট্র্যাডিশনাল পঞ্চকর্ম থেকে একটু আলাদা, ওদের ট্রিটমেন্ট গুলো একটু পঞ্চকর্মের আলাদা। ওখানে ষষ্ঠিক শালিপিণ্ড সেদ রয়েছে, পিজিচ্ছিল রয়েছে, নবরা খিচিড়ি রয়েছে, সর্বাঙ্গ ধারা রয়েছে। তো এই যে ডিফারেন্সটা,
আমরা একটা পার্কিনসন পেশেন্ট পেলাম, আমরা কিন্তু এনবিপি তে আমরা দু ধরনের পঞ্চকর্মটাও করি। আচ্ছা, ট্র্যাডিশনাল পঞ্চকর্মও করছি, তার সাথে সাথে কি আমরা কেরালিয়ান পঞ্চকর্মটাকেও নিয়ে তাতে আসছি। বেনিফিটটা কি, মানে পেশেন্টের কি উপকারটা বেশি হচ্ছে? পেশেন্টের উপকার পাচ্ছে, কারণ ট্র্যাডিশনাল পঞ্চকর্ম দেখুন সময় যত যাবে জিনিস তত মডার্নাইজ হবে। আগে বলা হতো জড়িবুটি, তো এখন তো ক্যাপসুল এসেছে, ট্যাবলেট এসেছে, আপনার ইনজেকশন অব্দি আয়ুর্বেদে চলে এসেছে। তো ওই কেরালিয়ান পঞ্চকর্মটা একটু ট্র্যাডিশনাল পঞ্চকর্ম থেকে একটু মডার্নাইজ, আচ্ছা, তাতে একটু রেজাল্টটা ভালো পাওয়া যায়। যেখানে আমরা মনে করছি কি এই পেশেন্টটা, যেমন আমাদের কম্পোবাতের পেশেন্ট ধরুন পার্কিনসনে কিন্তু আমরা দেখেছি কেরালিয়ান পঞ্চকর্ম খুব ভালো কাজ করে। ওখানে আমরা ষষ্ঠিকশালী পিণ্ড সেট দিই, সর্বাঙ্গ ধারা দিই, পত্রপিণ্ড সেট দিই। তো এই যে এইগুলো কেরালিয়ান পঞ্চকর্মগুলো, এইগুলো কিন্তু এনবিপি তে আছে। আপনি যখন প্রোগ্রাম স্টার্ট করলেন আমায় জিজ্ঞেস করলেন এনবিপি তে কেন মানুষ আসবে, একদম একদম, বা আয়ুর্বেদের কাছে কেন মানুষ আসবে। আয়ুর্বেদে হচ্ছে সাইড এফেক্ট লেস, সাইড এফেক্ট বিহীন একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে আয়ুর্বেদ। আর আয়ুর্বেদই পারে একমাত্র যে কোনো রোগকে গোড়া থেকে নির্মূল করতে, এবং যে কোনো প্রোগ্রেসিভ রোগ, যত জটিল রোগই হোক, আপনি ওষুধ খেয়ে কিন্তু কাজ পাবেন। আপনি মডার্ন প্যাথির সাথে একটু ভাবুন, তুলনা করে দেখুন। আপনি মডার্নে ওষুধ খেয়ে যাচ্ছেন, প্রেসারের, সুগারের, ব্যথা, স্কিনের, তো সারা জীবন খেয়ে যাচ্ছেন, অনেকের ক্ষেত্রে খেয়েও কন্ট্রোল হচ্ছে না। কিন্তু আয়ুর্বেদে আমি বলছি যে কোনো রোগ নিয়ে আপনি আসুন না কেন, মেডিসিন খেলে আপনার এফেক্ট হবেই, আপনি ভালো হবেনই। তো আপনি এমন ওষুধ কেন খাবেন যেটা খেয়ে সারা জীবন খেয়ে যাবেন, কিন্তু কন্ট্রোল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মানুষের আগের থেকে এখন অনেক সচেতনতা বদলেছে, মানুষ এখন আয়ুর্বেদের প্রতি আকৃষ্ট হয়েছে। বহু ভালো ভালো ডাক্তাররা আয়ুর্বেদে প্র্যাকটিস করছে, এবং তাদের কাছে মানুষ গিয়ে উপকার পাচ্ছে বলেই মানুষ এখন আয়ুর্বেদিক ডাক্তার খুঁজছে। আজ থেকে আমরা যদি 10 বছর 15 বছর আগে চলে যাই, বা 20 বছর আগে চলে যাই, হয়তো হাতে গোনা কিছু ভালো প্র্যাকটিশনার আয়ুর্বেদে ছিল। কিন্তু আজকে যদি আমরা কলকাতার মধ্যেই দেখি, বহু গুণ প্র্যাকটিশনার বেড়ে গেছে, ভালো ভালো প্র্যাকটিশনার যারা কিনা ভালো ট্রিটমেন্ট করছে। এবং এরকমও আমাদের কাছে পেশেন্ট আছে, আমাদের কাছে কানাডা থেকে পেশেন্ট আছে, জার্মানি থেকে পেশেন্ট আছে, বিদেশ থেকে এসেও কিন্তু আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করে যাচ্ছে। বেশ, একদম। আর সে কারণেই কিন্তু আমাদের কাছে আয়ুর্বেদ শ্রেষ্ঠ, সে কারণেই আমাদের কাছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার শ্রেষ্ঠ। যদি একটা দুটো চেম্বার হতো এবং সেখানে আমরা ভিড় দেখতাম, তাহলে বুঝতাম যে এটা তো স্বাভাবিক। কিন্তু যখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রায় 30 থেকে 40টার উপরে সেন্টার, এবং প্রত্যেকটি সেন্টারে এত কাতারে কাতারে মানুষের ভিড় থাকে, তখন কিন্তু বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের চাহিদা রয়েছে কিন্তু এনবিপির প্রতি, চাহিদা রয়েছে এখানকার চিকিৎসকদের ট্রিটমেন্ট নেওয়ার প্রতি, চাহিদা রয়েছে এখানের মেডিসিনের প্রতি, চাহিদা রয়েছে এখানের এই স্পেশাল পঞ্চকর্মা ডিপার্টমেন্টের প্রতি। আর এই পঞ্চকর্মা শুনিয়ে আপনি আপনার বাড়ির পাশে কোনো সংস্থায় ছুটে প্লিজ যাবেন না, কারণ ডাক্তারবাবু সুন্দর করে বুঝিয়ে দিলেন যে হাতে গোনা কয়েকটি সেন্টারই কিন্তু আমাদের বোধহয় ওয়েস্ট বেঙ্গল কেন আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে, যেখানে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে সেই সেন্টারটি, যে সঠিক পঞ্চকর্মাটা কিন্তু সেখানে হয়। তো এরকম জায়গাতেই আপনি যান যেখানে সঠিক জিনিসটা পাবেন। নিলে সঠিকটাই নেব, বেঠিকটা নিয়ে শুধুমাত্র ভিড় বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। আর আপনার স্বাস্থ্যের কথা যেখানে আসে, সেখানে নির্বাচনটা কিন্তু একটু মেপে চুপেই করাটাই উচিত। যদি মনে করেন এনপিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথেই যোগাযোগ করব, তাহলে 9830235527 বা 37 দুটি ফোন নাম্বারে এখনই ফোন করুন না। যিনি বা যারা ফোন রিসিভ করবেন তারা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবেন যে আপনার বাড়ির কাছাকাছি কোন সেন্টারটি রয়েছে এবং সেখানে আপনি ঠিক কিভাবে পৌঁছে যাবেন। আর আমাদের সঙ্গে বন্ধু আছেন, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? ম্যাম, মালদা থেকে বলছিলাম। মালদা থেকে, হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? ম্যাম, আমার গ্যাসের খুব সমস্যা। গ্যাস নিয়ে ভুগছিলাম। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, বলুন। ম্যাম, গ্যাস নিয়ে খুব ভুগছিলাম ম্যাম। এখন বয়স কত? বয়স 42। এটা কতদিন ধরে ভুগছেন এই সমস্যায়? আমার প্রায় 6 মাস হবে। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? হচ্ছে, কিন্তু একটু ইরেগুলার হচ্ছে। গলা বুক জ্বালা? একটু জ্বালা আছে, মানে গলা জ্বালা আছে, হয়। খাওয়া দাওয়ার সময় মতো হয়? একটু ইরেগুলারও হয়। বাইরে খাওয়া দাওয়া হয় না বাড়ির খাওয়া দাওয়া করেন? বাইরে খাবার দাবার হয়। আচ্ছা, তেল ঝাল মশলা বেশি খাওয়া হয় নাকি কমই খান? একটু একটু হয় হয় হয়। আচ্ছা, মালদার কোথা থেকে বলছেন আপনি? একদম মালদা, প্রপার মালদা থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই সমস্যা নিয়েও আমরা বিভিন্ন সময় আমাদের এনবিপি ডাক্তাররা আলোচনা করেন, আমিও আলোচনা করে থাকি।
তো এইটা একটা হচ্ছে এই যে অ্যাসিডিটির প্রবলেম বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বা এই যে অম্বল, গ্যাস, গলা বুক জ্বালা, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এটা একটা হজমের সমস্যা। আমরা যদি দেখতে চাই যে আমাদের আয়ুর্বেদের মধ্যে অগ্নি বল বলা রয়েছে। অগ্নি মানে কি? আমাদের জঠরাগ্নি এবং পাচকাগ্নি, এই দুটো অগ্নি থাকে আমাদের খাদ্যথলিতে মানে স্টমাকে, যেটা মডার্নের ভাষায় গ্যাস্ট্রিক জুস। যেটা আমি খাচ্ছি সেটাকে পাচন করতে এই গ্যাস্ট্রিক জুস সাহায্য করে, বা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমাদের এই যে দুটো অগ্নি রয়েছে জঠরাগ্নি বা পাচকাগ্নি, এটা সাহায্য করে। আচ্ছা। আমরা যেমন রান্না করি, রান্না করার সময় তো আমাদের আগুন লাগে, সেটা গ্যাসে আগুন জ্বালিয়েও রান্না করি, বা আমরা যখন উনুনে রান্না করতাম তখনও আগুন জ্বালিয়েই রান্না করতাম। তো আগুনটা যদি ঠিকঠাক না জ্বালানো যায় তো খাবার তো সেদ্ধ হবে না। সেরকমই আমাদের শরীরের মধ্যে যখন খাবার যাচ্ছে, আমাদের শরীরের ভেতরে যে অগ্নিটা বলটা রয়েছে সেটা যদি ঠিকঠাক না থাকে, তার তেজটা যদি ঠিকঠাক না থাকে, সেটাই যদি কোনো সমস্যা আসে, তো আপনি যেটা খাচ্ছেন ওটা কিন্তু সুপাচ্য হবে না। যখনই পাচন শক্তিটা কম হবে তখনই কিন্তু এই ধরনের গ্যাস, অম্বল এইগুলো সমস্যা আসবে। প্রথম কথা আপনাকে একটাই কথা বলবো, আপনি প্রথমে টাইম মতো খাওয়ার চেষ্টা করুন। তেল ঝাল মশলাটা কমিয়ে দিন। বাইরের খাবার হয়তো খেতে হয়, কর্মসূত্রে অনেক জায়গায় খেতেই হয়, কিন্তু সেখানে চেষ্টা করুন প্লেন খাওয়ার। ডাল খান, মাছটা তুলে নিন ঝোল থেকে, আলু দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেন। তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর এর সাথে সাথে প্রত্যেক ঘন্টায় কিছু না কিছু খাবার খাবেন। দুটো বিস্কুট হলো বা দুগাল মুড়ি হলো, এটা মেনটেন করবেন। আর একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে কি, আপনি বাইরের বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো দ্রব্য বা আপনার আইসক্রিম এইগুলোকে অ্যাভয়েড করবেন। সঙ্গে গরম কোনো খাবার খাবেন না। গরম ডাল হলো, গরম চা হলো, এগুলো অ্যাভয়েড করবেন। একটু জুড়িয়ে খাবেন, মানে ঠান্ডা করে, অনেকের গরম ভাত, গরম ডাল, গরম সবজি খাওয়ার অভ্যেস থাকে, সেটা একটু জুড়িয়ে নিয়ে তারপরে খাবেন। আর আমি সামনেই মালদায় আসছি, আমি 25 তারিখে মালদা চেম্বারে থাকবো। আপনি আমাদের মালদা চেম্বারটা হচ্ছে 420 মোড়ের কাছেই রয়েছে। আপনি দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নিন। নোট করে 25 তারিখে একটা লিভার ফাংশন টেস্ট বলে একটা টেস্ট হয়, এলএফটি, এই রিপোর্টটা করিয়ে আমার সাথে 25 তারিখে মালদা চেম্বারে দেখা করুন। কারণ এই জিনিসটা যত দিন যাবে তত বাড়তে থাকবে। এবং এটা আমি ওই শুধু একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম সকালবেলা, অনেকেরই অভ্যেস আছে, কিছু হোক না হোক, মানে শীত গ্রীষ্ম বর্ষা কিছু না কিছু গ্যাসের ওষুধ আমায় খেতেই হবে। অনেকে আছে বাবা বিয়ে বাড়ি যাচ্ছি বা কোনো নেমন্ত্রণ বাড়ি যাচ্ছি, আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নি। এই হ্যাবিটটা কেউ বানাবেন না, কারণ এটা শরীরের পক্ষে ক্ষতিদায়ক। আপনি 25 তারিখে আসুন মালদায়, আমি নিজে থাকবো। আপনাকে যেভাবে বলবো শুনলে আশা করছি আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম। খেতে ভালোবাসেন, তার সাথে কিন্তু গ্যাস হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। খান আপনি, সেটা যদি সঠিকভাবে খান তাহলে সেটা কিন্তু আপনার শরীরের কোনো রকম ক্ষতি করবে না। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রবীন্দ্র সিং বলছি জঙ্গিতলা থেকে। হ্যাঁ বলুন। আর মানে চুল পর্যায়ের সমস্যা আছে, ঠিক আছে? চুল আমি কোনো সাবান বা শ্যাম্পু দেয়নি, ঠিক আছে, শুধু তেল দিই চুলে, তো তাতে অনেক চুল পড়ছে। শুধু তেল দেন, জীবনে শ্যাম্পুই করেন না? না, এখন শ্যাম্পু করলে আমার একটা অসুখ হয়েছিল, ডাক্তার বলছিল মানে শ্যাম্পু দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণে শ্যাম্পুটা আপনি কম করেন। হ্যাঁ আচ্ছা, আপনার বয়স কত বলুন? হ্যাঁ বলুন। বয়স কত আপনার? 27। 27। আর আপনার কি শারীরিক সমস্যা আছে বলুন? সমস্যা বলতে গ্যাস, অম্বল। আচ্ছা, চুল পড়াটা কতদিন ধরে হচ্ছে আপনার? চুল পড়া আমার মোটামুটি 3-4 মাস হয়ে গেল, এখন অনেকটাই চুল পড়ে গেছে। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আপনি এর আগে? না না না। আচ্ছা, ড্যান্ড্রফ মানে খুশকি রয়েছে? হ্যাঁ, খুশকি হচ্ছে একটু। আচ্ছা, চণ্ডীতলা মানে হুগলি না মিদনাপুর, কোথা থেকে? হুগলি হুগলি। হুগলি চণ্ডীতলা থেকে। আচ্ছা, আর বাইরের খাবার খেতে হয়? হ্যাঁ, মাঝে মাঝে অনলাইন থেকে অর্ডার করি। বাহ, খুব ভালো। আর এমনি মাথায় কি সমস্যা ছিল, মানে স্ক্যাল্পে, যার জন্য ডাক্তারবাবু শ্যাম্পু ব্যবহার করতে বারণ করেছেন? হ্যাঁ, আগে অনেক শ্যাম্পু অনেক ব্যবহার করতাম, ঠিক আছে, তো তার জন্য চুল পড়েছিল। তো ডাক্তারবাবু বলেছিল এটা আমার গ্রামের ডাক্তার, তো শ্যাম্পু ইউজ করতে না, তো আমি করি না। আপনি কতদিন ছাড়া করেন না, একদমই বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, এখন টোটালি বন্ধ। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। তো এই যে সমস্যাটা, এটা হচ্ছে আমাদের এক ধরনের অজ্ঞতা। কি, আমি একটা ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবু বললেন আপনি শ্যাম্পুটা লাগাবেন না, শ্যাম্পু লাগালে আপনার চুল পড়ার সমস্যাটা বেড়ে যাবে। কিন্তু কেন?
আরে শ্যাম্পু তো আমাদের অনেক ধরনের আছে, মেডিকেটেড শ্যাম্পু আছে, যেটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে, হেয়ার লসের জন্য কিছু শ্যাম্পু ব্যবহার করা হয় সেইগুলো রয়েছে, তো সেইগুলো আপনি ব্যবহার করবেন। আপনি একবারে যদি বন্ধ করে দেন, ব্যাপারটা কি বলেন তো, আমাদের হেয়ার ফলিকল গুলো রয়েছে, আপনাকে ব্যাপারটা বুঝতে হবে, হেয়ার ফলিকল গুলো যদি ঠিকঠাক ভাবে পরিষ্কার না হয়, ওখানে ফাঙ্গাল ইনফেকশন হবে, ভবিষ্যতে কিন্তু চুল পড়াটা বাড়বে, আপনার কমবে না। আপনি সপ্তাহে একদিন ব্যবহার করুন শ্যাম্পু, দুদিন ব্যবহার করুন, মেডিকেটেড শ্যাম্পু রয়েছে, অনেক হার্বাল শ্যাম্পু এখন চলে এসেছে, আর এনবিপি নিজস্ব শ্যাম্পু তো রয়েছে। আর যে চুল পড়ার সমস্যাটা আপনি বলছেন, এটা কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে, বা লিভারের কোনো সমস্যা থাকলে হতে পারে, কারণ আয়ুর্বেদের মধ্যে এই সাবজেক্টটা অলরেডি রয়েছে। আয়ুর্বেদে বলা হয় খালিত্ব এবং পালিত্ব। খালিত্ব কথাটা, খালি মানে বুঝতে পারছেন, মানে হেয়ার লসের প্রবলেম, এবং পালিত্ব মানে কি, আমাদের অনেকের কমপ্লেন থাকে কি ছোট বয়সে আমাদের চুলটা পেকে যাচ্ছে, বা চুলটা গ্রে কালারের হয়ে যাচ্ছে, মানে বাদামি রঙের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় পালিত্ব। তো এই দুটো সাবজেক্ট কিন্তু আয়ুর্বেদে অলরেডি বলা রয়েছে। আপনারা ঘরোয়া টোটকা হিসেবে এখন সবাই জেনে গেছে, 100 জনে হয়তো 80 জন জানে কি পেঁয়াজের রস লাগালে নাকি চুল ভালো থাকবে, চুলের গ্রোথ হবে, চুল পড়বে না। এইগুলো ঠিক আছে, এইগুলো তো এক এক ধরনের উপাচার, তার সাথে আপনাকে মেডিসিনটা খেতে হবে। এই যে বললেন অল্প স্বল্প আপনার গ্যাস হয়, তো গ্যাসটাকেও তো ঠিক করতে হবে। গ্যাস অম্বল মানে লিভারের সমস্যা, তো লিভারটাকে আগে ভালো করতে হবে। লিভারের কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে চুল পড়ে। তো আপনি প্রথম যে কাজটা করবেন, যে আপনি আমাদের সাথে একটু দেখা করবেন, কারণ সামনে থেকে দেখার দরকার, কারণ অনেকগুলো কারণে চুল পড়ার সমস্যা আসতে পারে। প্রথমত আমি বললাম ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনার চুল পড়তে পারে। 2 নম্বর কথা, যদি হেয়ার ফলিকেল গুলো মানে লুজ হয়ে যায়, নরম হয়ে যায়, সেখান থেকে চুল পড়তে পারে। লিভারের যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে আপনার চুল পড়তে পারে। তো এবং অ্যালার্জির যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকেও আপনার চুল পড়তে পারে। আপনি এইগুলোর মধ্যে কি থেকে চুল পড়ছে সেটা আমাদের সামনাসামনি দেখতে হবে। আপনি চণ্ডীতলা থেকে ফোন করেছিলেন, হুগলির আরামবাগে আমাদের চেম্বার রয়েছে এবং আমাদের বালিতে চেম্বার রয়েছে। যে চেম্বারটা আপনার নিয়ারেস্ট বলে মনে হবে, সেই চেম্বারে একবার আমাদের সাথে দেখা করুন। দেখা করে আমরা যেভাবে বলে দেবো, সেই কথাগুলো যদি আপনি ঠিকঠাক শোনেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার এই চুল পড়ার সমস্যাটা কমে যাবে, আর ভবিষ্যতে এই ধরনের সমস্যা থেকে আপনাকে প্রবলেমে পড়তে হবে না। একদম। স্ক্রিনে কিন্তু যাচ্ছে প্রত্যেকের জন্য ফোন নাম্বার। তবে আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, যে চুলের উপর রাগ করে মাটিতে বসে ভাত খাওয়া। আপনার কোনো একটি শ্যাম্পু ব্যবহার করে যদি মনে হয় হেয়ার ফলিং বেড়ে গেল, তবে আপনি শ্যাম্পু বন্ধ করে দেবেন। যদি মনে হয় কিছু একটা ক্রিম ব্যবহার করে আমার মুখে পিম্পলস বেরোলো, তাহলে সারা জীবনের জন্য মুখে কিছু মাখা ছেড়ে দেবেন, একদম না। এই ভুলটা কিন্তু আমরা অনেকে করে থাকি। সে কারণেই কিন্তু আমাদের নতুন ডিভিশন লা এলিগেন্স। লা এলিগেন্সে রয়েছে এক্সপার্টরা আপনার স্কিনের জন্য এবং আপনার হেয়ারের জন্য। সেখানে ঠিক আপনার চুলের জন্য, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, তাকে স্বাস্থ্য জল রাখার জন্য, স্বাস্থ্যকর রাখার জন্য কি প্রোডাক্ট ব্যবহার করতে হবে সেটা আপনাকে সাজেস্ট করা হবে। আপনার স্কিনের জন্য, আপনার স্কিন টাইপ কি, তার জন্য কি কি সমস্যা আপনার আছে, ঠিক কি অনুযায়ী আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে, কি ধরনের ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে, সবটা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে এখানকার এক্সপার্টরা। তাই এক্সপার্টের পরামর্শ নিন। যে কোনো মানুষের কথা শুনে যে কোনো বড় সিদ্ধান্ত কিন্তু নেবেন না। আর তাই সে কারণেই বলছি যে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। 9830235527 বা 37 এই নাম্বারে আপনারা ফোন করুন, কথা বলুন, আর জানুন যে আপনার সমস্যার সমাধানটি ঠিক কিভাবে এনবিপি চিকিৎসকেরা আপনাকে দিতে পারে। চট করে একটু আলোচনা করে নেবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে। বহরমপুর দিয়ে বলি, বহরমপুরে সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু থাকছেন, পাশাপাশি কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার বন্ধুদের জন্য থাকছেন। আপনাদের রিকোয়েস্টে কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মা যাচ্ছেন আপনাদের এলাকায়, আপনাদের বাড়ির পাশে। তাই বাড়ি থেকে বের হয়ে তো যোগাযোগ আপনাকে করতেই হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিতে হবে, চট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। পাশাপাশি বলবো যে বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল কিন্তু যাচ্ছেন। আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলচরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। নতুন চেম্বার ব্যাঙ্গালোর, অর্থাৎ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, এখন কিন্তু এই তিনটি দিকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের থাকবেন কিন্তু অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা। আপনারা মিত্রদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এবার গঙ্গারামপুরে কিন্তু সময় দেবেন ডক্টর এ হালদার, তার জন্য একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকেই পেয়ে যাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়ি কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। দিল্লির কথা আমি বললামই, যারা দিল্লিতে আপনি বা আপনার পরিচিত মানুষরা থাকেন তাদের অবশ্যই জানিয়ে রাখবেন যে ডক্টর বি শর্মা কিন্তু এবারও যাচ্ছেন আপনাদের জন্য।
জামশেদপুরে কিন্তু থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন মালদায় ডক্টর এস ঘোষালকে, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন আপনারা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গুয়াহাটি, ডিব্রুগড় এবং আসানসোল তিনটি চেম্বারে কিন্তু সংস্থার ডিরেক্টর ডি শর্মা থাকছেন। এছাড়া আপনাদের জন্য বলে রাখবো কলকাতায় অনেকগুলি কিন্তু সেন্টার রয়েছে, তার মধ্যে অবশ্যই কিন্তু মধ্যমগ্রাম রয়েছে। মধ্যমগ্রামে সোমবার এবং শুক্রবার করে থাকেন এনবিপির সমস্ত অভিজ্ঞ চিকিৎসকেরা। এছাড়া ল্যান্সটাউনে আপনারা ওনাদের পেয়ে যাচ্ছেন, আপনারা খিদিরপুরে পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি শোভাবাজারে পেয়ে যাচ্ছেন। আপনারা হাওড়ার বন্ধুরা কিন্তু অবশ্যই পাচ্ছেন শিবপুরে, বালচিগুড়ি বাজার, দাসনগরে এবং পাচ্ছেন বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু পাচ্ছেন এবং তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের কিন্তু ফোন করতে হবে। আলোচনা করছিলাম আজকে অস্থির সমস্যা নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে অলরেডি আলোচনা করে ফেললাম। তবে এতগুলো চেম্বার, এতজন অভিজ্ঞ চিকিৎসক চারিদিকে ছুটছেন শুধুমাত্র আমাদের বন্ধুদের ভালো রাখার জন্য, সেখানে অস্থির সমস্যা নিয়ে বোধহয় প্রচুর কোয়ারি থাকে, প্রচুর পেশেন্ট বোধহয় পান। আপনারা ঠিক কি কি ধরনের সমস্যা বেশি পান ডাক্তারবাবু? অস্থির সমস্যার মধ্যে মেইন আমরা যেগুলো পাই তার মধ্যে প্রধান রয়েছে হাঁটু ব্যথা, আচ্ছা। মানে যেটা অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট বলা হয়। তারপরে আমরা পেশেন্ট পাই কোমর ব্যথা। কোমর ব্যথা মানে লাম্বার স্পন্ডালাইটিস থেকে আমরা বেশি পাই হচ্ছে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার, মানে যেখানে কি হয় দুটো আমাদের যে ভার্টিব্রাটা, টোটাল ভার্টিব্রাল কলমটা রয়েছে আমাদের, সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, তারপরে লাম্বার 5টা, স্যাক্রাম 5টা এবং কক্সিক্স, এই যে টোটাল ভার্টিব্রাল কলমটা রয়েছে, এই যে ভার্টিব্রাগুলো পরপর রয়েছে, একটা ভার্টিব্রার মধ্যে আর একটা ভার্টিব্রাল ডিস্ক থাকে। যেমন আমরা বলি কি আমাদের পায়ের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে যেটা আমাদের হাঁটুটাকে ভাঁজ হতে সাহায্য করে, সেরকম ভার্টিব্রা, দুটো ভার্টিব্রার মধ্যে এই যে আমরা সামনের দিকে ঝুঁকছি বা সাইডে ঝুঁকছি, এটা কি ওই ভার্টিব্রাল ডিস্কটা মুভমেন্ট করতে সাহায্য করছে। যদি ভার্টিব্রাল ডিস্কটা আপনার না থাকে তখন কি হবে, শক্ত হয়ে যাবে, আপনি মুভমেন্ট করতে পারবেন না, যেটা কিনা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসে দেখা যায়। তো এইখানে দেখা যায় মেনলি যে ভার্টিব্রাল ডিস্কটা প্রোল্যাপস হয়ে গিয়ে সাইড দিয়ে যে স্পাইনাল নার্ভ গুলো যাচ্ছে, নার্ভের উপরে কম্প্রেশন হয়, মানে চাপা পড়ে, এবং তার জন্য একটা অসহ্য যন্ত্রণা হয় যেটা কোমর থেকে পায়ের দিকে রেডিয়েট করে। এই পেশেন্ট আমরা অনেক পাই, যারা ওয়াকার নিয়ে হাঁটেন, যারা লাঠি নিয়ে হাঁটেন, যাদের ক্ষেত্রে অপারেশনের কথা বলে দিয়েছেন ডাক্তারবাবুরা। আর এই ধরনের পেশেন্ট কিভাবে পাওয়া যায়, মানে এটা এমনিও হতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি চোট আঘাত যাদের রয়েছে, বা অনেকে শুনবেন গাছ থেকে পড়ে গেছিল ছোটবেলায়, বা একতলা থেকে নিচে পড়ে গিয়ে কোমরে লেগেছিল, সেটা তখন বোঝা যায় না, সেটা 5 বছর, 10 বছর, 15 বছর পরে গিয়ে এই সমস্যাটা মানে বাইরে থেকে বোঝা যায়। এছাড়া আমরা যে ব্যথার পেশেন্টটা পাই, থার্ড আমরা বলবো, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। ডাক্তার মাথা ঘুরছে, হাতের দিকে ঝিনঝিন করছে, হাতে ব্যথা নেমে আসছে, এই সার্ভাইকাল স্পন্ডালাইটিসের পেশেন্ট আমরা পাই। তারপরে আমরা যদি খুব খেয়াল করতে পারি কি আমাদের ক্যালকেনিয়াল স্পার বলে এক ধরনের প্রবলেম হয়, যেটা কিনা গোড়ালিতে হয়, কি ডাক্তারবাবু গোড়ালির তলায় ব্যথা করছে, পা ফেলতে অসুবিধে হচ্ছে, যেখানে কিনা আমরা নরম জুতো ব্যবহার করতে পারি। এছাড়া ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে আমরা গাউটি আর্থারাইটিস, যেটা আয়ুর্বেদে বাত রক্ত বলা হয়, এই ধরনের পেশেন্ট পাই। আর কি পেশেন্ট পাই আমরা ব্যথার, ফ্রোজেন শোল্ডার। অনেকে দেখবেন মা ঠাকুমারা বলে কি হাত তুলতে অসুবিধে হচ্ছে, রান্না করতে অসুবিধে হচ্ছে, হাতে তীব্র ব্যথা যন্ত্রণা হচ্ছে, ঝিনঝিন করছে সবসময় শোল্ডার জয়েন্টটা। আমরা এই ধরনের পেশেন্টের কিছু অ্যাডভাইস দিই, যেটা আমি বলে দিই প্রত্যেক ক্ষেত্রেই, কি কাপড় নেকড়ানো যাবে না, মানে আমরা যে কাচার পরে কাপড় নেকড়াই, কাপড় নেকড়ানো যাবে না, ভারী ওজন তোলা যাবে না। এর ক্ষেত্রে কিছু ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামগুলো আমরা দেখিয়ে দিই। এইগুলো যদি মেনটেন করা যায় তাহলে এই ধরনের ফ্রোজেন শোল্ডার থেকে ভালো হতে পারবেন। রিউমাটয়েড আর্থারাইটিসের পেশেন্ট আমরা অনেক পাই, যেটা কিনা আমাদের বলা হয় যে আমবাত আয়ুর্বেদে, যেখানে আমাদের যে ছোট ছোট জয়েন্ট গুলো রয়েছে, মানে হাতের আঙ্গুল বা কবজি বা কনুই বা শোল্ডার জয়েন্ট, এগুলো আগে এফেক্টেড হয়, তারপরেও বিগ জয়েন্ট এফেক্টেড হয়, হাঁটু হয়, হিপ জয়েন্ট হয়। তো এবং কি এই রিউমাটয়েড আর্থারাইটিসে দেখা যায় একটা সময় ডিফর্মিটি হয়ে যাচ্ছে, হাতের আঙুলগুলো বেঁকে যায়, বা এই কবজিটা বেঁকে যাচ্ছে, জ্বর জ্বর ভাব থাকছে, সকালবেলার দিকে জড়তা থাকছে, হাত মুঠো করতে পারছেন না। এই ধরনের রোগের ক্ষেত্রে যেটা মডার্ন সায়েন্সে অ্যাডভাইস দেওয়া রয়েছে, এটা ওনাদের বইতেই লেখা রয়েছে, ওনা তো বাইরে থেকে কিছু করে না, কি স্টেরয়েড দিতে হবে এই রোগে, স্টেরয়েড ছাড়া অ্যালোপ্যাথিতে এর কোনো ট্রিটমেন্ট নেই। সেই মতো ওনারা স্টেরয়েড এবং পেন কিলার ব্যবহার করেন, যেটা দীর্ঘদিন যদি আমি খাই, আমার তো রোগ তো সারছেই না, আমরা কিসের ট্রিটমেন্ট করছি, সিমটমের ট্রিটমেন্ট করছি, যে আমার একটা রোগ হয়েছে, রোগ থেকে আমার ব্যথাটা সৃষ্টি হচ্ছে, আমি ব্যথাটাকে কমাচ্ছি, আমি রোগটাকে ঠিক করছি না। কিন্তু এইখানেই হচ্ছে আয়ুর্বেদের মহত্ব। আমাদের আয়ুর্বেদে কিন্তু আমরা রোগটাকে ঠিক করি। এনবিপি ইউনানিতে যারা ট্রিটমেন্ট করতে আসছেন তারা কিন্তু রোগের চিকিৎসা করতে আসছেন, সিমটমের চিকিৎসা করতে আসছেন না।
তো আমাদের এই যে আমবাত, আমি ছোট করে আমবাতটা একটু বলি। একদম। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে খাচ্ছি, আমি একটু আগে অ্যাসিডিটি নিয়ে একটা ফোন এসেছিল, বললাম ঠিকঠাক খাবার যদি হজম না হয় তখন কিনা আমাদের আম জিনিসটা তৈরি হয়। আম জিনিসটা যখন তৈরি হচ্ছে তখন এই আমটা আমাদের থ্রু ব্লাড সার্কুলেশন, যেটা আমাদের বিভিন্ন স্রোতের কথা বলা রয়েছে আয়ুর্বেদে, রসবাহ স্রোত, রক্তবাহ স্রোত, এই যে স্রোতের মাধ্যমে আমাদের কি জয়েন্ট স্পেসে চলে আসছে, ছোট আঙুলগুলো বা কবজির জয়েন্টে, সেখানে বায়ু দ্বারা আবৃত্ত হচ্ছে, মানে বায়ু সেই আমটাকে ঘেরে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে তৈরি করছে। তো আমরা আয়ুর্বেদে কি টার্গেটটা রাখছি, আয়ুর্বেদের টার্গেটটা আমরা করছি কি, আমরা হজম শক্তিটাকে বাড়াচ্ছি, আমরা অগ্নিবলটা আগে বাড়াচ্ছি। অগ্নিবল বাড়লে কি হবে, ফার্দার আপনার আম তৈরি হবে না, তখন খাবারটা ঠিকঠাক ডাইজেশন হবে এবং শরীরে পুষ্টিতে লাগবে। এবার কি হলো, ওটা তো আমরা ডাইজেশন পাওয়ারটা ঠিক করলাম, এবার যে আমার এই আঙুলের জয়েন্টে যে আমগুলো রয়েছে বায়ু দ্বারা আবৃত্ত হয়ে আমরা তার ট্রিটমেন্ট করব। প্রথমে আমরা বায়ুর আবরণটা সরাবো। বায়ুর আবরণটা যখনই আমরা সরাবো তখন আপনি ভেবে দেখুন, যখন একটা ঢাকনা আমরা দিয়ে রাখি খাবারে, ঢাকনাটা খুলে দিলে খাবারটা দেখা যায়, একদম সেরকম আমটা সেরকম ওপেন হয়ে যাচ্ছে তখন জয়েন্ট স্পেসে, এবং তখন আমরা এক ধরনের উদ্বর্তন ট্রিটমেন্ট করি, যার মাধ্যমে কিনা এই আমটা লিকুইডিফাই হয়ে আমাদের এই জয়েন্ট স্পেস থেকে বেরিয়ে আসে। আচ্ছা, এটা হলো আলটিমেট ট্রিটমেন্ট। আমরা আমবাতের ট্রিটমেন্টটা করলাম, এই যে আমরা টোটাল ট্রিটমেন্টটা করলাম, তার ফলে কিন্তু অটোমেটিক্যালি ব্যথাটা কমে যাবে। আমরা আলাদা করে ব্যথার ওষুধ দিয়ে তাকে আমরা আমবাতের ট্রিটমেন্ট করছি না বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করছি না। আর এই ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে আমরা বারবার বলে থাকি, কোনো অয়েল ম্যাসেজ চলবে না, কোনো তেলের মাসাজ দেবেন না, কারণ এই তেল মাসাজটা দিলে আমটা আরো বৃদ্ধি পায়, যেখানে ব্যথা যন্ত্রণা আরো বাড়তে পারে। তো যাদের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে আপনারা জানেন, তারা কখনো তেলের ব্যবহার করবেন না, তারা সবসময় ড্রাই সেক নেবেন। বালি, ঘুঁটে এবং সৈন্ধব লবণ একসাথে করে সেটাকে গুঁড়ো করে সেটাকে তাওয়ায় গরম করবেন, তাওয়ায় গরম করে হাতের মধ্যে সেঁক নেবেন, দেখবেন অনেক আরাম পাবেন। তো এই ধরনের ব্যথার পেশেন্ট আমরা বেশি পাই এবং তার ট্রিটমেন্টটাও খুব ভালো রয়েছে এবং আমরা করি, আমাদের সাকসেসও রয়েছে। এখানে আমরা দেখেছি বহু পেশেন্ট ভালো হয়ে গেছে, যারা ওয়াকারে আসে বা যারা হাঁটতে পারে না তারা পরিষ্কার হেঁটে যায়, ওয়াকার ছেড়ে দেয়, অপারেশনের পর্যন্ত প্রয়োজন পড়ে না আমাদের ক্ষেত্রে। রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে তো আমাদের স্মল জয়েন্ট গুলোতে ব্যথা, এবং এটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করি বা যেখানে আমি ট্রিটমেন্ট করছি তারা যদি আমাকে সঠিকভাবে ট্রিটমেন্ট না করে উঠতে পারে, এর শেষ পরিণতি কি হতে পারে ডাক্তারবাবু? রিউমাটয়েড আর্থ্রাইটিসের শেষ পরিণতি হচ্ছে আপনি বিছানায় থাকবেন, বিছানায় শুয়ে যাবেন, আচ্ছা। হাঁটা চলা একদম করতে পারবেন না এবং হাতের আঙুলগুলো একদম বেঁকে যাবে। এখানে কয়েকটা ডিফর্মিটি বলা হয়, যেমন ডিনার ফর্ক লাইক ডিফর্মিটি, মানে হাতের আঙুলগুলো কাঁটা চামচের মতো বেঁকে যাবে, এরকম বেঁকে যাবে, কোনো জিনিস ধরতে পারবেন না। আমাদের যে কবজির জয়েন্টটা রয়েছে এখানে সোয়ান নেক লাইক ডিফর্মিটি বলা হয়, হাঁসের যেরকম গলা সেরকম হাঁসের গলার মতো হাতের কবজিটা বেঁকে যাবে। তো এই ডিফর্মিটি গুলো আমরা কিন্তু, এবং পায়ের আঙুল বেঁকে যাবে, একটা সময় কোনো পেন কিলার কাজ করবে না, জ্বর জ্বর ভাব সব সময় থাকবে, মানে খিদে ভাব হবে না, পায়খানা পরিষ্কার হবে না, হজম ঠিকঠাক হবে না, পেশেন্টটা আলটিমেট কিন্তু আর কোনো কাজ করতে পারবে না। এক কথায় বলা যায় পেশেন্টটা পঙ্গুতে পরিণত হবে, মানে হাঁটা চলা অবধি সে বাড়িতে করতে পারবে না, তাকে আলটিমেট ওই হাই ডোজের হচ্ছে আপনার পেন কিলার দিতে হয়। মডার্ন সায়েন্সে যেটা বলা রয়েছে, তাদের বইতে লেখা রয়েছে, তারা তো দেবেই, কিন্তু আমি বলছি যখন আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরা পড়লো, আপনি এই অবস্থা অবধি যাবেন কেন? ঠিক কথা। আপনি 15 বছর 20 বছর নষ্ট করবেন কেন? আয়ুর্বেদের হাত ধরুন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর এই ব্যথা কোনোদিন আর ফেরতই আসবে না। একদম, শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিস এর জন্য নয়, বিভিন্ন ধরনের সমস্যা, যে সমস্যা গুলো নিয়ে আপনারা ভীষণ ব্যতিব্যস্ত, সেই সমস্যাগুলোর সমাধানও কিন্তু আপনারা পাচ্ছেন এনবিপিতে। আমাদের কাছে প্রচুর মানুষের কথা থাকে, তাদের কিছু অভিব্যক্তি থাকে, তাদের ভালো হওয়ার সেই গুড নিউজ গুলো থাকে, সেগুলো আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা কিন্তু সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তারা কতটা ভালো আছেন, তারা কি বলছেন, সবটা শোনারও চেষ্টা করি। কেন শোনাই বলুন তো? যে ভালো হয় এমবিপিতে, এই প্রশ্ন চিহ্নটা যাদের মনে রয়েছে তারা উত্তর পেয়ে যান, বা যাদের মনে বিশ্বাসটা রয়েছে কিন্তু তাও যাওয়া হচ্ছে না, যাব হবে তো, আমার হবে তো, তাদের মনোবলটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর যারা ভালো হয় না তারা ভীষণ উচ্ছ্বসিত হয় যে আমাকে দেখে আরো 5 জন মানুষ আসছে, অর্থাৎ আমার মূল্যটা এখানে কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সেই সমস্ত মানুষগুলোর কথা কিন্তু অবশ্যই শুনবো, এবং তারপর অবশ্যই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সে বিষয়ে আবারও ফিরে আসবো। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। কতক্ষণ? আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর।
আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপি তে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, result তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপি তে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুন, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে ইয়ে করছি। এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন হ্যাঁ। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। Yes. আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? না, সুগারের আচ্ছা। ওষুধ খাচ্ছি না। আর? তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম, তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার, আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকারি। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকারি। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। আচ্ছা, কি কষ্ট হতো ওনার আসতে? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, তারপরে আপনাকে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয়। কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছেন? হ্যাঁ, আমি দেখলাম যে আমি জুনিয়র সভাকে দেখলাম। আচ্ছা। এই সভাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আগে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না।
এনবিপিতে এসে মানুষ ভালো আছে, ক্রিটিক্যাল হোক বা ক্রনিক ডিজিজ হোক বা যে সমস্যার জন্য হয়তো আপনাকে ইনজেকশন বা অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে, সেই সব সমস্যার সমাধান শুধুমাত্র আপনি পাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আর সব থেকে বড় প্রমাণ কি বলুন তো, প্রত্যেকদিন এতগুলো চেম্বার, প্রত্যেকদিন এতজন চিকিৎসকের এত দিকে ছুটে যাওয়া, প্রত্যেকদিন প্রত্যেকটি চেম্বারে এত মানুষের ভিড়, প্রত্যেকে হাসি মুখে ফিরে যাচ্ছে, প্রত্যেকে এনবিপির মেডিসিনের প্রতি বিশ্বাস রাখছে, ভরসা রাখছে। এই সবকিছুর মধ্যে দিয়েই কিন্তু সব থেকে জোরালো প্রমাণ পাই যে এনবিপির মেডিসিন, এখানকার চিকিৎসকদের পরামর্শ, এখানকার পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, এখানকার চিকিৎসকদের সাজেশন সবকিছু কিন্তু মিরাকলি কাজ করছে আপনার জন্য। আর আপনি কি এখনো বাড়িতে বসে রয়েছেন? আপনার সমস্যা নিয়ে বেরিয়ে আসার সময় কিন্তু হয়েছে। একটু যোগাযোগ করুন না, পৌঁছে যান আপনার বাড়ির কাছের চেম্বারটিতে। আর অবশ্যই নিজেকে সমস্যা মুক্ত করে জীবনের আনন্দকে উপভোগ করুন। জানি না পরের জীবনে বা পরের জন্মে আমরা মানুষ হয়ে জন্মাবো কিনা, অন্ততপক্ষে এই জীবনটাকে তো আমরা ভালোভাবে কাটাবো, এবং তার জন্য সুস্থ থাকার প্রয়োজনীয়তা 100%। সেই সুস্থতাই কিন্তু আপনাদের উপহার দেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম, রিমোটেড আর্থারাইটিস নিয়ে আমরা কথা বললাম। তবে ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন করবো, অস্থির সমস্যা মানে এমনি সাধারণভাবে যারা আমরা চিকিৎসক নই আমরা বুঝতে পারি যে আমার ক্যালসিয়ামের ঘাটতি, আমার ভিটামিন ডি এর ঘাটতি, তাহলে তো ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ক্যাপসুল যদি আমরা প্রথম থেকে নিয়ম করে খেতে শুরু করি, তাহলে তো বোধহয় অনেকটা আমরা ভালো থাকতে পারি। না, সেরকম কোনো ব্যাপার নেই। একটা নির্দিষ্ট সময়ে যখন ক্যালসিয়ামের দরকার পড়ে বা ভিটামিনের দরকার পড়ে, আমরা তখন কিন্তু সেটা পেশেন্টকে নিতে বলি। দেখবেন যে সমস্ত পেশেন্ট প্রেগনেন্ট ওমেন রয়েছে তাদের কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 দেওয়া হয়, কারণ সেটা বাচ্চারও লাগবে, সেটা মায়েরও লাগবে। এবং যারা বয়স্ক পেশেন্ট, যাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হয়েছে, তাদের ক্ষেত্রে দেবো। যে মানুষটা সুস্থ রয়েছে তাকে কেন দেবো? তার তো নর্মালি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 ঠিক আছে। হাড়ের ব্যথা, ক্যালসিয়াম ভিটামিন ডি3 যদি ঠিকও থাকে তাহলেও আপনার হবে। এরকম কোনো ব্যাপার নেই কি ক্যালসিয়াম ভিটামিন ডি3 কম হলেই তবে হাড়ের ব্যথা হবে। ওকে, তারপরে নিজে কোন রকম ডাক্তারি করব না, ডাক্তারি করতে গেলেই হিতে বিপরীত কিছু করে ফেলবো, আর যেটা আমার জন্য আরো বিপদের কারণ হবে। তাই বিপদকে কেন ডেকে আনবো? রয়েছেন তো এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, তাই না? কে আছেন ফোনে আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর থেকে বলছেন? হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা বলুন। আমার ডাক্তারবাবুকে প্রশ্ন, আমার বয়স হচ্ছে 35। আমি ফুটবল খেলতে গিয়ে পাড়া ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার পর মানে আজকে 8 বছর হয়ে গেল। কিন্তু এখন আমি দেখছি পাড়ায় একটু মাঝে মাঝে যন্ত্রণা না হয়, যেটা হয়, আর একটু ব্যান টাইপের দেখছি। এটা ডাক্তারবাবু কি কারণে হচ্ছে আমি সেটা জানি। পায়ের ব্যথাটা কোথায় ভেঙেছিল? কোন জায়গাটা পায়ের? মানে পায়ের হ্যাঁ, মানে চাটুটা পাতায়। আচ্ছা, পায়ের পাতাটা ভেঙেছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যথাটা এখন কোথায় হয়? ওই জায়গাটা, যে ভাঙা জায়গাটাই এখন পেন হয়। আচ্ছা, তার জন্য কোনো এক্সরে করিয়েছেন এখন? না, কিছু করাইনি। হ্যাঁ, এই মাঝে মাঝে কিছু হাড় পরিশ্রম করলে, হ্যাঁ, একটু খেলতে যখন একটু মাঠে রানিং করছি, ইয়ে করছি, তখন একটু ব্যথাটা। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে প্রশ্নটি উনি করলেন, কি ওনার আগে ফ্র্যাকচার হয়েছিল, পায়ের পাতায় ফ্র্যাকচার হয়েছিল, তো সেখান থেকে উনি এখন ব্যথাটা অনুভব করছেন। অপারেশন হয়েছে বা প্লাস্টার হয়েছে, কিছু একটা হয়েছে, তো অপারেশনই বললেন মনে হয়। তো এখন ব্যথাটা মাঝে মাঝে আসছে, একটু হার্ড ওয়ার্ক করলে বা বেশি দৌড়ালে ব্যথাটা আসছে, এটা স্বাভাবিক। এই যে আপনি একটু আগে বললেন না ক্যালসিয়াম আর ভিটামিন ডি3, যাদের ক্ষেত্রে এই ধরনের ফ্র্যাকচারের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিন ডি3 বা ক্যালসিয়াম আমরা নিতে বলি। এবং যেটা কিনা আয়ুর্বেদের রয়েছে, আমাদের যেমন কিছু হার্বস রয়েছে, শালকি রয়েছে, হাড়জোড় রয়েছে, গোদন্তী ভস্য রয়েছে, এগুলো কিন্তু আমরা কিন্তু এই ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করি বা ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করি, যেটা করলে কিনা এই ধরনের পুরনো যাদের ফ্র্যাকচার রয়েছে বা এই সমস্যা রয়েছে বা পুরনো আঘাত, চোট আঘাত থেকে এই ধরনের ব্যথা ফিরে আসছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং আপনাকে আমি একটাই কথা বলবো, এখন বয়সটা বেশি নয়, আপনি বললেন 35, তো ভবিষ্যতে যাতে বাড়াবাড়ি না হয় সেই জন্য সময় থাকতে একটু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, কারণ এই সমস্যাটা নইলে ভবিষ্যতে গিয়ে আর একটু বাড়তে পারে, হাঁটা চলার অসুবিধা আসতে পারে। তো এখন যখন জাস্ট স্টার্টিং হয়েছে, আমি প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে একই কথা বলি, রোগ যখন আপনি বুঝতে পারছেন হচ্ছে তখনই তার ট্রিটমেন্ট করুন। রোগ যখন বেড়ে গেল, যখন হসপিটালে ভর্তি হতে হবে বা যখন অপারেশন ছাড়া রাস্তা নেই, তখন কেন দেখাবো ডাক্তারবাবুদের?
যখন সময় রয়েছে, সময় থাকতে থাকতে সবকিছু করা উচিত। তো খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, যেখানে ডক্টর ভট্টাচার্য যান আমাদের সিএমও ম্যাডাম, তো ওনাকে একটু দেখিয়ে নেবেন। দেখিয়ে নিলে উনি যেভাবে বলবেন সেভাবে শুনলে আশা করছি আপনার এই ব্যথাটা থাকবে না, ভবিষ্যতে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একদম। আর আপনাকে ভালো রাখার জন্য বা আপনাদের ভালো রাখার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান, আর প্রত্যেক দিন এনবিপির কিন্তু চেম্বার, তাই যোগাযোগ তো অবশ্যই করতে হবে। অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম, এবং যদি আমরা হাঁটুর সমস্যা বা কোমরের সমস্যা বলি, সেখানে খুব ভালো একটা সাজেশন আমরা পাই মডার্ন প্যাথির চিকিৎসকদের কাছ থেকে, ইনজেকশন বা অপারেশন। আমার পরিচিত বহু মানুষকে নিতে দেখেছি, করতে দেখেছি, কিন্তু তারপরে তাদের পরিণতি কিন্তু ভয়াবহ। তো ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করবো, তো সেই ভয়াবহ রাস্তায় কি হাঁটার উচিত নাকি একটু পরিবর্তনের প্রয়োজন? পরিবর্তন তো হচ্ছে, পরিবর্তন হচ্ছে জীবনের একটা মানে অংশ। একদম। জীবন সবসময় পরিবর্তনশীল, এবং পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, জীবনের পরিবর্তন হবে, প্যাথির পরিবর্তন হবে। একটা সময় তো আয়ুর্বেদ ছাড়া কিছুই ছিল না। আজ থেকে যদি আমরা পিছিয়ে যাই 200 বছর বা 500 বছর, সেই আয়ুর্বেদ থেকে মডার্নাইজড হলো, মডার্ন ট্রিটমেন্ট এলো, হোমিওপ্যাথি এলো, বা অন্যান্য যে সমস্ত প্যাথি, সিদ্ধা আছে, ইউনানি আছে, যোগা রয়েছে, এগুলো তো এলো। কিন্তু আয়ুর্বেদ কিন্তু শেষ হয়ে যায়নি, আয়ুর্বেদ কিন্তু আবার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। তো সেই জন্যই বলছি যে আপনারা যে কোনো রোগেই ভুগুন না কেন, আয়ুর্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন শাস্ত্র। প্রাচীন শাস্ত্রের উপরে বিশ্বাস রাখুন, এবং বিশ্বাস করলে দেখবেন একটা জিনিস, যদি আপনি, আমরা বহু পেশেন্ট দেখি, বহু জায়গায় যাই, তো আমরা বহু পেশেন্টকে দেখলেই বুঝতে পারি কি বাড়ির লোক অসন্তুষ্ট, উনি সেটা দেখাতে এসছেন বলে। আমরা কিন্তু প্রথমেই বলি, এটা অ্যালোপ্যাথির ক্ষেত্রে হয়, এটা হোমিওপ্যাথির ক্ষেত্রে হয়, এটা আয়ুর্বেদের ক্ষেত্রে অন্যান্য, যে আমাদের মনে দুটো মানুষের মনের মিল হচ্ছে না। একজন বলছে না তুমি এটা করো, একজন বলছে না তুমি এটা করো, একজন বলছে তুমি আয়ুর্বেদ করো, একজন বলছে তুমি হোমিওপ্যাথি করো। আমরা সেই সমস্ত পেশেন্ট যখন পাই, তাদেরকে কিন্তু একটা আমরা বলি, আগে নিজের মনস্থির করুন, আমি নইলে আপনার ট্রিটমেন্ট করবো না। বিশ্বাস ছাড়া কোনো জিনিস ভালোভাবে সম্পন্ন হতে পারে না। আগে তোমাকে বিশ্বাস করতে হবে সেই জিনিসটার উপরে, তারপর কিন্তু সেই জিনিসটা তোমাকে উল্টে রেজাল্ট দেবে। যদি বিশ্বাস না থাকে, আমরা পেশেন্টদের বলেই দিই আপনারা মেডিসিন খাবেন না, সেটা যে প্যাথেরই হোক। অনেকের অ্যালোপ্যাথির উপর ভরসা নেই, অনেকে সারা জীবন হয়তো হোমিওপ্যাথি করে আসছেন। শুনবেন আগেকার দিনে মা, ঠাকুমা বা বাচ্চা ছেলেদের সবসময় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করানো হতো। আপনি তাকে বলতে যান না একটু অ্যালোপ্যাথি করার, দেখবেন কাই কাই করে উঠবে, না বাবা আমি হোমিওপ্যাথি ছাড়া কিছু করবো না। তো মানুষের বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড়। আর আপনারা যে সমস্ত পেশেন্টরা এই ধরনের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে ভুগছেন, এই যে আপনি বললেন অপারেশন বা ইনজেকশনের, তো এই দিকে আমরা যেতে একদম বারণ করি। কারণ আমাদের বডিটা, আমাদের দু ধরনের সাবজেক্ট রয়েছে, একটা ফিজিওলজি, একটা হচ্ছে প্যাথোলজি। আমরা যে এই নর্মাল মানুষ বসে আছি, একটা রোগ মুক্ত মানুষ, তার শরীরটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল সিস্টেমের মধ্যে রান করছে। যখনই তার মধ্যে একটু এই পাশ ও পাশ হচ্ছে, তখনই কিন্তু তার প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হচ্ছে, মানে রোগ তৈরি হচ্ছে তার শরীরে। তো আমার শরীরের মধ্যে যেটা আমি বলি, যদি ভগবান দিয়েছে বা আমাদের যাই আছে দিয়েছে, তো সেটাকে যখনই আপনি পরিবর্তন করতে চাইবেন, হ্যাঁ মানুষ এখন আমরা পরিবর্তন করতে হয় অনেক সময়। যে আগেকার দিনে কি হাড় ভেঙে গেলে, হাড়গুলো করলে গুঁড়ো হয়ে গেলে আর তার কোনো ট্রিটমেন্ট ছিল, এখন কিন্তু ঠিক অস্ত্রোপচার করে জিনিসটাকে ঠিক করে দেওয়া হচ্ছে, সেটাও আমাদের দরকার। কিন্তু সেটা একটা লেভেলে গিয়ে, সেটা এমার্জেন্সি কন্ডিশন, সেটা ক্রিটিক্যাল ক্রনিক রোগের ক্ষেত্রে আমি বলছি না। যারা এই যে আমি বলছি, আপনি একটা মানুষকে দেখবেন, সে অপারেশনও করাবে না, সে আয়ুর্বেদের হাত ধরবে না, সে দেওয়াল ধরে ধরে হাঁটতেই ভালোবাসে বাড়িতে। অনেক মা ঠাকুমা আছে, আরে বাবা তুই কোনো একটা তো কর, নয় অপারেশন করিয়ে নে, নয় ওষুধ খা। না করবো না, অপারেশন তো আমি করবোই না, আমি মরে যাবো অপারেশন থিয়েটারে ঢুকলে, আর আমি আয়ুর্বেদ করবো না বা হোমিওপ্যাথি। ট্রিটমেন্ট তো করাতে হবে, কষ্ট তো আপনি পাচ্ছেন, শরীরটা তো আপনার। শরীর যদি ভালো থাকে সবকিছু ঠিক থাকবে। উইদাউট অপারেশন আয়ুর্বেদে যে সমস্ত রোগ ঠিক হতে পারে, সেটা কিন্তু মানুষ কল্পনার মধ্যেও আনতে পারবে না। উইদাউট অপারেশন আমরা যেমন বলি আমাদের হাঁটু ব্যথা ঠিক হয়, আমরা যেমন বলি আমাদের কোমরে যে কোনো স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হোক বা কোমরের যে কোনো সমস্যা হোক, যেখানে ডাক্তাররা অপারেশন করার কথা বলেছে, সেই সমস্ত সমস্যা ঠিক হয়। স্টোনের সমস্যা, পাথর, আমাদের কিডনিতে স্টোন হয়, ইউরেটারে স্টোন হয়, ব্লাডারে স্টোন হয়, কিডনিতে স্টোন হয়। তো এই ধরনের স্টোনের সমস্যা, আমার নিজের কিডনি স্টোন ছিল, সেখানে আমি দেখেছি উইদাউট অপারেশন আমি নিজের স্টোন ঠিক করেছি, বা আমাদের কাছে যারা ট্রিটমেন্ট করেন পেশেন্ট, তারা ঠিক হয়েছে। এছাড়া কি পাইলস, ফিশার, ফিস্চুলা, আপনি অপারেশন করতে যান, অপারেশন 100 বার করবেন, 200 বার আপনার হবে। যদি 100 বার আপনি অপারেশন করেন, দেখবেন 200 বার হয়ে গেছে সেই রোগটা আবার ফিরে ফিরে।
কিন্তু আয়ুর্বেদের মধ্যে খাটসূত্র বলে একটা সাবজেক্ট রয়েছে, যেটা একবার যদি আপনি করেন সেকেন্ড টাইম আর রিল্যাপস হবে না। মেডিসিন রয়েছে, ভালো ভালো মেডিসিন, অনেক ক্ষেত্রে মেডিসিনেই আপনার পাইলস, ফিশার, ফিস্টুলা ঠিক হয়ে যায়। তো এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু উইদাউট অপারেশন আপনি ঠিক করতে পারবেন। আমি বলছি না আপনার হাড়টা 2 টুকরো হয়ে গেছে আপনি আমার কাছে চলে আসুন আমি জোড়া দিয়ে দেবো। আমি বলছি না কি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আঙুল কেটে গেছে, আপনি চলে আসুন আমি ফেভিকল দিয়ে লাগিয়ে দেবো। কিন্তু যেগুলো হয় সেগুলো আমি বলছি কি হ্যাঁ এগুলো হয়, ওগুলো হয় না, ওগুলো ইমার্জেন্সি কন্ডিশন, আপনাকে মডার্ন সায়েন্সের কাছে যেতেই হবে। কিন্তু এই জিনিসগুলো যেগুলো আমি বললাম উইদাউট অপারেশন কিন্তু ভালো হওয়া সম্ভব। অপারেশনের কোনো প্রয়োজন পড়ে না, মেডিসিন খেলে আর কিছু রোগের ক্ষেত্রে পঞ্চকর্ম নিলে আপনারা কিন্তু পুরো সুস্থ থাকতে পারবেন। একদম। এবং ডাক্তারবাবু যে বলছেন না কতটা কনফিডেন্সের সাথে বলছে, আর এই কনফিডেন্স এনবিপির প্রত্যেকজন চিকিৎসকের রয়েছে। কারণ যে কাজটা দেখবেন আপনি ভালো পারেন, যে কাজটা আপনি বারবার তারিফ পান, যে কাজটা আপনার করার কারণে প্রচুর মানুষ উপকৃত, বা আপনি জানেন যে কাজটা আমি সঠিকভাবে করতে পারি, কোনো এতে খাদ নেই, সে কাজটা বলার কথা বলতে গেলেও দেখবে আপনার কনফিডেন্স আপনার কথার মধ্যে থেকেও কিন্তু প্রকাশ পাবে। এনবিপির প্রত্যেকজন চিকিৎসকের সাথে যদি আপনি কথা বলেন না, একটা কনফিডেন্স আপনি ফিল করবেন যে না এই চিকিৎসক আমাকে ভালো করতে পারবে, কারণ বুঝতে পারছি ইনি আমার মতন বা আমার এই সমস্যার প্রচুর মানুষকে ভালো করেছেন। তাই এরকম চিকিৎসকের কাছে যান যার কাছে প্রমাণ আছে যে আপনার সমস্যার সমাধান তার কাছে প্রচুর রয়েছে, তিনি প্রচুর জনকে দিয়েছেন। সেই চিকিৎসকই আপনার জন্য ভাবতে পারবেন, আপনার জন্য কিছু করতে পারবেন। চট করে আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো যে বহরমপুরের দিকের বন্ধুরা এবং কৃষ্ণনগরের বন্ধুরা এবার কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। ব্যাঙ্গালোর আমাদের নতুন চেম্বার নভেম্বরের লাস্ট উইক থেকে নিয়ম করে ব্যাঙ্গালোরে আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। অবশ্যই উপস্থিত থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়ি এবং কোচবিহারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতেও কিন্তু এবং মুম্বাই, দিল্লি এবং মুম্বাই এই দুটি সেন্টারেও কিন্তু পাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন আরামবাগে ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটি, ডিব্রুগড় এবং আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন কিন্তু অনেকগুলো সেন্টারে, যেমন মধ্যমগ্রামে আপনারা পাচ্ছেন সোমবার এবং শুক্রবার করে, পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউনে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু খিদিরপুরে, পেয়ে যাচ্ছেন শোভাবাজারে, পেয়ে যাচ্ছেন আমাদের হাওড়ার বন্ধুরা। 3টি সেন্টার বা চেম্বার রয়েছে আপনাদের জন্য, শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। যেটা আপনাদের নিকটস্থ সেখানেই কিন্তু যোগাযোগ করতে পারেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই বৃহস্পতিবার করে আমতলার চেম্বারে যোগাযোগ করবেন। সংস্থার ডিরেক্টর বি শর্মা, পাশাপাশি অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু অবশ্যই সেই সেন্টারে কিন্তু উপস্থিত থাকেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে নাম্বার, প্লিজ 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 নাম্বার নোট করতে ভুলবেন না, কারণ সেন্টারের নাম ভুলে গেলেন, অ্যাড্রেস ভুলে গেলেন, কোন ডক্টর আসবেন সেটা ভুলে গেলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নাম্বার ভুলবেন না। 9830235527 বা 37 এই নাম্বার দুটো মোবাইলে সেভ রাখুন, ফোন করুন। যারা ফোন রিসিভ করবেন তারা মারাত্মক রকম ভাবে আপনাদের কিন্তু সহযোগিতা করবে, অর্থাৎ কোন রকম অসুবিধা কিন্তু আপনার হবে না। ওসির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি, ডাক্তারবাবু থেকে একটুখানি জানতে চাইবো যে ওসির আর কোন ধরনের সমস্যা নিয়ে প্রচুর পেশেন্ট পান এবং খুব ভালো ট্রিটমেন্ট এনবিপিতে রয়েছে? এক ধরনের এটা ঠিক অস্থির সমস্যা নয়, কিন্তু অস্থি রিলেটেড সমস্যা। আমাদের একটা কার্পেল টানেল সিনড্রোম বলে এক ধরনের রোগ রয়েছে, যেটা কিনা আমাদের এই হাড় যেটা রয়েছে রিস জয়েন্টের এই জায়গা দিয়ে একটা টানেল, মানে কি ওইটা একটা রাস্তা, মানে 3টে হাড় রয়েছে তার মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে। টানেল মানে আমরা যেমন ট্রেনের টানেল রয়েছে ভেতর দিয়ে রাস্তা, ওই রকম রাস্তার মধ্যে দিয়ে এক ধরনের নার্ভ যায়, যেটা কিনা হাড়ের চাপের ক্ষেত্রে অনেক সময় চাপা পড়ে যায়, মানে চেপে যায়। সেক্ষেত্রে একটা হাতে অসম্ভব ঝিনঝিনি ব্যথা আসে, বুড়ো আঙুল দিয়ে যাচ্ছে, এইটা ঝিনঝিন করছে, হাতে কোনো কাজ করতে পারছে না, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। এই কার্পেল টানেল সিনড্রোমের কিন্তু ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, কারণ কার্পেল টানেল সিনড্রোমের অ্যালোপ্যাথিতে সেরকম সাচাইজ কিছু ট্রিটমেন্ট নেই, ব্যথার ওষুধ আর অপারেশন। উইদাউট অপারেশন আপনি যদি কার্পেল টানেল সিনড্রোমকে ঠিক করতে চান, যাদের ক্ষেত্রে খুব বেশি এই সমস্যাটা, তো আপনাদের আমি বলছি কার্পেল টানেল সিনড্রোমের ট্রিটমেন্ট রয়েছে। এছাড়া আমরা বারবার আলোচনা করে থাকি সোরিয়াটিক আর্থারাইটিস হোক, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হোক, বা আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম লাম্বার স্পন্ডলাইটিস,
অনেকের ক্ষেত্রে আপনার হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, ফ্রোজেন শোল্ডার, এই যে রোগগুলো আমি বললাম ব্যথার, এইগুলোর ট্রিটমেন্ট কিন্তু আপনি আয়ুর্বেদের হাত ধরুন। কারণ কতদিন ব্যথার ওষুধ খাবেন, মানে ব্যথার ওষুধ খেতে খেতে তো সারা জীবন চলে যাবে, আপনার অন্য রোগ সৃষ্টি হয়ে যাবে। সব সময় বলা হয় কি এই ধরনের ব্যথার ওষুধ থেকে দূরে থাকুন, গ্যাসের ওষুধ মুঠো মুঠো খাবেন না। আমি প্রথমেই বললাম প্রোগ্রামের, গ্যাসের ওষুধ খাওয়া উচিত নয় যখন তখন। আমরা দেখবো আমরা নিজেরাই দোকান থেকে গিয়ে কিনে খেয়ে নিই, কিন্তু সেটা একদমই উচিত নয়। একটা কোয়ালিফাইড এমবিবিএস ডাক্তার দেখান, দেখিয়ে তারপরে খান দরকার পড়লে। উনি তার ডোজটা বলে দেবে, বাবা তুমি 7 দিন খাবে এটা, বাবা তুমি 15 দিন খাবে। উনি কখনোই বলবে না তুমি সারা জীবন খাও গ্যাসের ওষুধ, রোজ সকালবেলা উঠে একটা করে খেতে থাকো। এখন আমাদের ট্রেন্ডটা বদলে গেছে। ছোটখাটো রোগ হলো, ধরুন জ্বর হলো কারুর, আমি দোকানে চলে গেলাম, আমার জ্বর হয়েছে, আমার 6টা প্যারাসিটামল দিত, আমি খেয়ে নিলাম। কিন্তু জ্বর তো অনেক ধরনের হয়, জ্বর ডেঙ্গু হচ্ছে এখন খুব মারাত্মক ভাবে ছড়িয়েছে, চিকুনগুনিয়া রয়েছে, টাইফয়েড রয়েছে। আরে কি জ্বর হয়েছে আগে ডাক্তারকে দেখা, তারপর ডাক্তার যেটা বলবে, তোর যদি নর্মাল জ্বর হয় তো ডাক্তারের কাছেই যা। কিন্তু আগে আমরা এক্সপেরিমেন্ট করবো, আর এক্সপেরিমেন্ট করতে গেলেই বিপদ, যেটা কিনা আমাদের এই ধরনের ক্রনিক রোগের ক্ষেত্রে হচ্ছে। সোরিয়াসিস, বাবা একটা পেশেন্ট সোরিয়াসিস নিয়ে আমাদের কাছে আসে 20 বছর পর। তিনি 20 বছর ধরে এক্সপেরিমেন্ট করবেন, রাজ্যে করবেন আগে এক্সপেরিমেন্ট, আগে পাড়ায় করবেন, পাড়ার ডাক্তারের কাছে এক্সপেরিমেন্ট করলে 2 বছর ভালো লাগলো না, তারপরে চলে গেল মানে শহরে, সিটিতে এলো, সিটিতে 2-4 জন ভালো অভিজ্ঞ চিকিৎসক দেখালেন, হলো না। তারপর বড় হাসপাতালে গেলেন, সেখানেও হলো না, রাজ্যের বাইরে চলে গেল। এই করতে করতে তার জীবনটাই চলে যাবে একদিন। তো এই যে 20 বছর তার গুরুত্বপূর্ণ সময়টা চলে গেল, তো রোগটা তো এক জায়গায় থেমে থাকলো না, রোগটা কিন্তু মানে বাড়তে থাকলো। রোগটা তার মানে সেকেন্ডারি কমপ্লেন গুলো, ফাঙ্গাল ইনফেকশন চলে আসবে, ইচিং চলে আসবে, আপনার ডিপ্রেশন বেড়ে যাবে, এই সমস্যাগুলো বেড়ে গেল। কিন্তু আয়ুর্বেদে এলে প্রথম থেকে ট্রিটমেন্ট করালে সোরিয়াসিস বা এই ধরনের রোগগুলো কিন্তু ঠিক হয়। তো এই যে আমি এই কথাটা বলছি কি, ভ্যালুয়েবল টাইম গুলো নষ্ট করবেন না। জীবনের প্রত্যেকটা সময় কিন্তু ভ্যালুয়েবল টাইম। যখনই আপনার রোগ হচ্ছে, সে ব্যথা হোক, সে আপনার মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেন নিয়ে আমরা অনেক পেশেন্ট পাই, কি আমাদের মাথা ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু কি করবে? মাইগ্রেনের ব্যথা তীব্র ব্যথা, মাথায় একদম কাপড় বেঁধে বসে থাকতে হয়, নইলে মাথায় অনেকে মানে টাইট করে গামছা বেঁধে রাখে, এবং বমি হয় অনেক পেশেন্ট। মাইগ্রেন আর সাইনাস কি একই রোগ? না, সাইনাসের প্রবলেম আলাদা, সেটাকে সাইনোসাইটিস বলা হয়। তো আমাদের ছোট ছোট গহ্বর রয়েছে এখানে, সেখানে যদি ইনফ্লামেশন হয় তখন এই ধরনের সাইনাসের প্রবলেম দেখা যায়। একদম, আমরা ফোনটা চট করে নিয়ে নেবো। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? দারাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, বলুন, একটু জোরে বলুন, কি সমস্যা? সমস্যা বলতে ডাক্তারবাবু, আমার এই মাঝে মাঝে যখন কাশি হয়, কাশির সাথে ব্লাড আসে না। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি। আজকে সময়টা তো কম, আমি আপনাকে বলছি আপনি একটু হেল্পলাইন নাম্বারটা তুলে নিন, যে লাস্টে দেখুন 27 আর 37 আছে, 98302 দিয়ে নাম্বারটা, ওটা একটু নোট করে নিন। আর কাশির সাথে রক্ত যাওয়াটা ভালো নয়, এটা অনেকগুলো রোগ থাকলেই হতে পারে। স্মোকিং যদি করেন, স্মোকিং একদম অ্যাভয়েড করে দিন, কোনো তামাক জাতীয় জিনিস খাবেন না। আর একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে, কোথা থেকে ফোন করেছিলেন বললেন? ঠিক স্পষ্ট শোনা গেল না। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু কন্ট্যাক্ট করে নিন, যে কোথায় দেখালে ভালো হয়। কারণ কাশির সাথে রক্ত যাওয়া অনেকগুলো রোগের ইন্ডিকেশন রয়েছে। আপনার টিউবারকুলোসিস হতে পারে, আপনার ক্যান্সারের মতো সমস্যা হতে পারে, ল্যারিনজাইটিস, ফ্যারিনজাইটিস, অনেক সমস্যা আছে, ব্রঙ্কাইটিস। তো অনেক ভাস্ট সাবজেক্ট কাশির সাথে রক্ত যাওয়া। একটু যোগাযোগ করে নেবেন, ট্রিটমেন্ট করান, অবশ্যই আপনিও ভালো থাকবেন। একদম, অস্থির সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। যে কোনো ধরনের অস্থির সমস্যার সমাধান কিন্তু এখানে অবশ্যই পেয়ে যাচ্ছে। তার পাশাপাশি যে কোনো ধরনের ক্রনিক বা ক্রিটিক্যাল ডিজিজ, ক্রনিকের মধ্যে অবশ্যই সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিডের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো যাদের রয়েছে, দীর্ঘদিন মেডিসিন খাচ্ছেন, তারা কিন্তু এনবিপিতে যোগাযোগ করতে পারেন। মানে এক্ষেত্রে আমরা বলতে পারি ডাক্তারবাবু, অন্য প্যাথিতে যেমন সারা জীবন মেডিসিন খেতে হয়, এখানে বোধহয় খাওয়ার প্রয়োজনীয়তা থাকবে না। এই বিষয়গুলো নিয়ে কথা বলুন না, হেল্পলাইন নাম্বারে কথা বলুন না, 9830235527 বা 37। একবার ফোন করুন, একটু জানুন যে সত্যি মেডিসিন বন্ধ করা সম্ভব, সবটাই জানতে পারবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী এপিসোডে ঠিক এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আপনাদের জন্য। আজকে ধন্যবাদ জানাবো, অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।